আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট বাংলাদেশে বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হয়তো আজকে পেয়ে গেছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশে বিশ্ব পরিচয় যে চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট নিয়েই আলোচনা করব। তবে আলোচনা করার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় এবং আমাদের শিফট ইনচার্জ স্যারদেরকে, এবং সেই সাথে যারা এই অনলাইন কার্যক্রমের সাথে সম্পৃক্ত তাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস শুরু করছি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আমাকে চেনো। আমি শারমিন জাহান, সিনিয়র শিক্ষিকা, আহমেদ বাওয়ান একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমরা যেই অ্যাসাইনমেন্টটা পেয়েছো সেটা হচ্ছে তোমাদের বাংলাদেশে বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে, একটু বোর্ডে দেখো, তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। মানে তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় সেটা তোমাকে চিহ্নিত করে একটি প্রতিবেদন তৈরি করতে হবে, এবং তোমাদেরকে সেই সাথে প্রতিবেদন কিভাবে তৈরি করতে হবে সেই সম্পর্কে একটু কিছুটা ক্লু দিয়ে দেওয়া হয়েছে। যেমন তোমাকে প্রথমে একটা ভূমিকা লিখতে হবে, তারপরে হচ্ছে টেকসই উন্নয়ন কি সেটা লিখতে হবে, তারপরে হচ্ছে টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ সেটা লিখতে হবে, এরপরে লিখতে হবে পরিবারের সদস্যদের, তোমার পরিবারের সদস্যদের আচরণ যেটা টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করে সেইগুলো লিখতে হবে, এরপরে হচ্ছে তোমার কিছু নিজস্ব ব্যক্তিগত মতামত লিখতে হবে, তারপর একটা উপসংহার দিতে হবে। তো তোমাদের এই অ্যাসাইনমেন্টটা তৈরি করার কাজে 2টা অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটাকে না যেই অধ্যায়গুলো থেকে জ্ঞান লাভ করে তুমি তোমার এই অ্যাসাইনমেন্টের কাজটাকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে। সেই 2টা অধ্যায় হচ্ছে, একটা হচ্ছে একাদশ অধ্যায় বাংলাদেশে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা, আরেকটা হচ্ছে ত্রয়োদশ অধ্যায় টেকসই উন্নয়ন, যেটাকে আমরা বলি এসডিজি মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। তো এই 2টা অধ্যায় সম্পর্কে যখন তুমি জ্ঞান লাভ করতে পারবে তখনই তুমি তোমার এই অ্যাসাইনমেন্টটাকে যথাযথভাবে উপস্থাপন করতে পারবে। তাহলে আজকে আমি তোমাদের এই বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে এই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রথমে আমি একাদশ অধ্যায়টি, আজকে আমি একাদশ অধ্যায় নিয়েই আলোচনা করব। সেটা হচ্ছে কি, বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা। তো এই যে বাংলাদেশের শিশুদের বেড়ে ওঠা, কিভাবে বাংলাদেশের শিশুরা বেড়ে ওঠে এবং তাদের এই বেড়ে ওঠার ক্ষেত্রে তারা কি কি বাধার সম্মুখীন হয়, প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, সেগুলো নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। তো এই আলোচনা করতে গেলে আমাকে প্রথমে একটু তোমাদের ওই পরের অধ্যায় যে টেকসই উন্নয়ন সেটা থেকে একটু আমি সংজ্ঞাটা একটু বলে নিচ্ছি, তাতে তোমাদের এই আলোচনাটা বুঝতে সুবিধা হবে। তো আমরা জানি যে টেকসই উন্নয়ন বলতে কি বোঝায়। একটা উন্নয়ন যখন বেশি মজবুত হয়, অনেক দিনের দীর্ঘস্থায়ী হয়, সেই উন্নয়নটাই কিন্তু টেকসই উন্নয়ন, তাই না? যেমন ধরো, টেকসই উন্নয়ন এমন একটি প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়। এই উন্নয়নটা করা হয় ভবিষ্যতের কথা ভেবে, ফলে প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। এখানে একদিকে যেমন বর্তমান চাহিদা, এই প্রক্রিয়া যেমন একদিকে, এই টেকসই উন্নয়ন যেমন একদিকে উন্নয়ন বর্তমান চাহিদা মেটাতে সক্ষম, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাও যাতে, চাহিদার ক্ষেত্রেও যাতে কোনো রকম ঘাটতি না হয় সেটাও এই উন্নয়নের মধ্যে দেখা হয়। যেমন ধরো, যদি একটা ফসলি জমিতে আমরা উৎপাদন বৃদ্ধি করতে চাই, বেশি পরিমাণ উৎপাদন করতে চাই, তাহলে আমরা কি করব, যে কীটনাশক কম ব্যবহার, ক্ষতিকর কীটনাশক ব্যবহার না করে আমরা সেই প্রক্রিয়াটা চালিয়ে যাব।
কিন্তু যদি আমরা বর্তমানের চাহিদা মেটানোর জন্য, উৎপাদন বৃদ্ধি করার জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য এবং কীটনাশক ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এখন বর্তমানে হয়তো আমরা অনেক উৎপাদন বৃদ্ধি করতে পারবো, কিন্তু ভবিষ্যতের জন্য সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ ভবিষ্যতে তাহলে আমার সেই কৃষি জমি নষ্ট হয়ে যাবে, পরিবেশ বিপর্যয় ঘটবে। তাহলে কি হলো, বর্তমানে চাহিদা মেটাতে পারলাম, কিন্তু ভবিষ্যতের জন্য সেটা কিন্তু একটা ভবিষ্যতে ক্ষতিকর প্রভাব পড়বে। সেই জন্য টেকসই উন্নয়ন কী করে, বর্তমানে চাহিদার প্রতিও যেমন লক্ষ্য রাখে, তেমনি ভবিষ্যতের এই চাহিদা মেটাতেও যেন কোনো ঘাটতির সম্মুখীন না হয় সেটাকেও লক্ষ্য রাখে। এটাই হচ্ছে টেকসই উন্নয়ন। এখন টেকসই উন্নয়ন কিন্তু শুধুমাত্র পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়ন, এটাই কিন্তু টেকসই উন্নয়ন নয়। টেকসই উন্নয়ন বলতে আরও কিছু বোঝায়, যেমন সামাজিক এবং মানবীয় উন্নয়নও টেকসই উন্নয়নের মধ্যে পড়ে, টেকসই উন্নয়নের আওতাভুক্ত। তাহলে মানবিক উন্নয়ন এটা কি? মানবিক, এই যে আমি বললাম যে সামাজিক ও মানবিক উন্নয়নও টেকসই উন্নয়নের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে যে এই যে আমাদের যে শিশুদের শারীরিক মানসিক বিকাশ, এবং এই বিকাশ যদি সুস্থ সুন্দরভাবে স্বাভাবিকভাবে হয়, তাহলে কিন্তু আমাদের মধ্যে অনেকগুলো মানবীয় গুণাবলী তৈরি হবে, এবং এর ফলে আমরা আমাদের শিশুরা সঠিক এবং যোগ্য নাগরিক হিসেবে, যোগ্য মানুষ হিসেবে বড় হয়ে উঠতে পারবে। হ্যাঁ, তাহলে এই জন্য আমরা এই টেকসই উন্নয়নের মধ্যে আমাদের শিশুদের যে শারীরিক ও মানসিক বিকাশ, সামাজিক বিকাশ এবং মানবীয় যে গুণগুলো, সেগুলো কিন্তু টেকসই উন্নয়নের মধ্যেই আমরা অন্তর্ভুক্ত করতে পারি। সেজন্যই আজকে আমার এই যে আলোচনার বিষয়বস্তু, একাদশ অধ্যায় বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা, এটা জানার জন্য তোমাদের এই টেকসই উন্নয়নের ধারণাটা সম্পর্কে আগে তোমাদের জানিয়ে রাখলাম। এখন তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তোমরা যে একাদশ অধ্যায় যে এই যে বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা, এখানে আমরা যদি প্রথমেই জানতে চাই, প্রথমে আমরা জানবো কি যে সামাজিকীকরণ কি। সামাজিকীকরণ কি? আমরা জানি যে একটা শিশু পরিবারে জন্মগ্রহণ করে এবং পরিবারের মধ্যেই সে বেড়ে ওঠে। তো আস্তে আস্তে কিন্তু শিশু যখন বড় হয়, তখন সে পরিবারের গণ্ডি পার হয়ে আস্তে আস্তে সমাজের অন্যান্য মানুষের সাথে সে মেলামেশা করতে শুরু করে। তো এই মেলামেশা করতে গিয়ে সে বিভিন্ন নতুন নতুন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়। এই নতুন পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার যে প্রক্রিয়া, তাকে কিন্তু অনেক নতুন নতুন পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে হয়। এই যে খাপ খাইয়ে চলার প্রক্রিয়া, এটাকেই বলা হয় সামাজিকীকরণ। তো আমরা কিন্তু সমাজ থেকে অনেক শিক্ষা লাভ করি, এগুলোকে বলা হয় সামাজিক শিক্ষা। কি কি শিক্ষা লাভ করি আমরা সমাজ থেকে? আমরা কতগুলো আদর্শ, মূল্যবোধ, বিশ্বাস, এগুলো কিন্তু আমরা সমাজ থেকে এই শিক্ষাগুলো লাভ করি। এই শিক্ষাগুলো আমরা আয়ত্ত করে কি করি? নিজেদেরকে উপযুক্ত, সমাজের উপযুক্ত এবং যোগ্য সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করে থাকি। তো সামাজিকীকরণ হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। জীবনব্যাপী প্রক্রিয়া এই জন্য যে মানুষের জন্ম হতে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকে, এই জন্য সামাজিকীকরণ হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এই প্রক্রিয়া শিশুকে কি করে? সামাজিক মানুষে পরিণত করে। যাদের মধ্যে সামাজিকীকরণ হয় তারা কিন্তু, আমরা কিন্তু মানুষ সামাজিক জীব, কিন্তু সামাজিক প্রক্রিয়াটা যদি কারো ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়, তখন কিন্তু সে সামাজিক জীব হিসেবে তাকে আর বলা যায় না, অসামাজিক হয়ে যায় সে। সেই জন্য সামাজিকীকরণ প্রক্রিয়া একটা শিশুকে সামাজিক মানুষে পরিণত করে, তাকে সুস্থ ও সুন্দরভাবে বিকশিত হতে এবং উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে এই সামাজিকীকরণ প্রক্রিয়াটা। তো সামাজিকীকরণে কতগুলো মাধ্যম রয়েছে, এর মাধ্যমে শিশুর মধ্যে সামাজিকীকরণ প্রক্রিয়াটা গড়ে ওঠে। প্রধান মাধ্যম হচ্ছে, শিশু সামাজিকীকরণের ক্ষেত্রে যে প্রধান মাধ্যমটি ভূমিকা রাখে সেটা হচ্ছে পরিবার। পরিবারের একটা শিশু জন্মগ্রহণ করার পরে পরিবার থেকে সে অনেক কিছু শিক্ষা লাভ করে। পরিবারের সকল সদস্যদের মধ্যে কিভাবে, পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে, বাবা মার কাছ থেকে সে শিখে থাকে যে কিভাবে একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হবে, কিভাবে একজনের সাথে আরেকজনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, এগুলো কিভাবে গড়ে ওঠে, এগুলো কিন্তু সে পরিবার থেকেই শিখে। তো এই যে বড়দেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, ছোটদের স্নেহ করা, এগুলো সব কিছুই কিন্তু শিশু পরিবার থেকেই শিখে থাকে।
এরপরে সামাজিকীকরণের যে মাধ্যমটি পরিবারের শিশু সামাজিকীকরণে ভূমিকা রাখতে পারে সেটা হচ্ছে কি প্রতিবেশী। আমাদের চারপাশে যারা বাস করে তারাই হচ্ছে প্রতিবেশী। তো শিশুরা প্রতিবেশীদের মধ্যে যারা তার সমবয়সী, সেসব সমবয়সীদের সাথে খেলাধুলা করে, মেলামেশা করে। এখান থেকে তারা কিন্তু কি শিখে? পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ঐক্য, এগুলো গুণাবলী সে অর্জন করে থাকে। সামাজিকীকরণের আরেকটি মাধ্যম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিশু যখন বিদ্যালয়ে আসে তখন কিন্তু শুধু সে ওই জ্ঞান অর্জনই করে না, এই জ্ঞান অর্জনের পাশাপাশি সে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরও অনেক কিছুই শিখে থাকে। শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা, সততা, আদব কায়দা, আচার আচরণ, এগুলো সব কিছুই কিন্তু সে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখে থাকে। সুতরাং শিশুর সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে যদি আমি বলি যে খেলার ও পড়ার সাথীরও ভূমিকা রয়েছে শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে। যখন শিশু তার সাথীদের সাথে খেলাধুলা করে, এর মাধ্যমে তার মধ্যে নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে। অনেক সময় দেখা যায় যে শিশুরা সমালোচনারও সম্মুখীন হয়। এই সমালোচনা কিন্তু শিশুকে একটা ভালো অবস্থানে নিয়ে যায়, কারণ শিশু সমালোচনা শুনে শিশু আস্তে আস্তে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে পারে, সে সমাজের কাঙ্ক্ষিত আচরণ করতে শিখে। এরপরে ধর্ম কিন্তু শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্ম আমাদের কি শেখায়? ধর্ম আমাদের ন্যায়পরায়ণ হতে, সৎ ও ন্যায়পরায়ণ হতে শিক্ষা দেয়। আর এই ছাড়া গণমাধ্যমে সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণমাধ্যম কোনগুলোকে বলা হয়? যেমন ধরো টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, তারপরে হচ্ছে চলচ্চিত্র, সুস্থ ধারার চলচ্চিত্র বা সিনেমা, এটাও কিন্তু সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ এগুলোতে একদিকে যেমন বিনোদনের ব্যবস্থা থাকে, অন্যদিকে কিন্তু সুস্থ ধারার চলচ্চিত্র, সুস্থ ধারার প্রোগ্রাম, অনুষ্ঠান টিভিতে যেগুলো দেখানো হয়, রেডিওতে হয়, সেগুলো শুধু আমাদের শিশুদের বিনোদনই যোগায় না, সেই সাথে অনেক কিছু শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে তারা অনেক কিছু শিক্ষা অর্জনও করে থাকে। সুতরাং এই কয়েকটি মাধ্যমে শিশুর সামাজিকীকরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। তো এগুলো হচ্ছে সামাজিকীকরণ এবং সামাজিকীকরণের মাধ্যম। এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশুশ্রম। এই যে তোমাদের অ্যাসাইনমেন্টে বলা আছে যে টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ, তার মানে কি টেকসই উন্নয়নের ক্ষেত্রে কোন কোন আচরণ বাধা হয়ে দাঁড়ায় সেগুলো লিখতে হবে। তো এর মধ্যে কিন্তু একটা হতে পারে শিশুশ্রম। শিশুশ্রম কিন্তু এই যে আমি বলেছি টেকসই উন্নয়ন শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, পরিবেশের উন্নয়নই নয়, টেকসই উন্নয়ন হচ্ছে মানসিক উন্নয়নও। তাহলে এই যে শিশুর মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করার ক্ষেত্রে যেই আচরণগুলো, সেগুলি কিন্তু টেকসই উন্নয়নের অন্তরায়ের ক্ষেত্রে তোমাদের লিখতে হবে। তো এর মধ্যে একটা হচ্ছে যে শিশুশ্রম। তো শিশুশ্রম কি? আমরা তো আমাদের অনেক শিশুই কিন্তু ঘরে বাবা মার কাজে একটু সাহায্য সহযোগিতা করে থাকে, কিন্তু সেটাকে কিন্তু শিশুশ্রম বলা হয় না, এটা শিশুরা আনন্দের সাথেই করে থাকে। যখন কোনো শ্রম শিশুর জন্য ঝুঁকি এবং বিপদের কারণ হয়ে দাঁড়ায়, সে ক্ষতিকর হয়ে দাঁড়ায়, তখন সেটাকেই বলা হয় শিশুশ্রম। শিশুরা যখন অর্থ উপার্জনের উদ্দেশ্যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ, বিপজ্জনক কাজ করে থাকে, তখন তাকে সেই কাজগুলোকেই বলা হয় শিশুশ্রম। তো এই যে শিশুশ্রম, বাংলাদেশে কিন্তু শিশুশ্রম বেআইনি, কিন্তু পরিস্থিতির কারণে, অনেক সময় দারিদ্রতার কারণে বা বিভিন্ন কারণে আমাদের দেশে শিশুশ্রম প্রচলিত রয়েছে। তো কী ধরনের শিশুশ্রম শিশুরা করে থাকে? যেমন অন্যের বাসা বাড়িতে কাজ করে কেউ, আবার হচ্ছে কেউ বিভিন্ন কলকারখানায় কাজ করে, কেউ হচ্ছে বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরির কারখানায় কাজ করে থাকে, আবার গাড়ি, তোমরা দেখো যে গাড়ি বা টেম্পোর সাহায্যকারী হিসেবে অনেক শিশু কাজ করে থাকে। এগুলো তাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু তারপরেও এইরকম শিশুশ্রম আমাদের দেশে এখনও হচ্ছে। তো শিশুশ্রম কী কী কারণে হয়ে থাকে? শিশুশ্রম অনেক কারণেই হয়ে থাকে। পারিবারিক অসচ্ছলতা বা দারিদ্র্যের কারণে মা বাবা শিশুকে স্কুলে পাঠানোর পরিবর্তে কি করে, কাজে পাঠিয়ে দেয়। তারপরে হচ্ছে যে অনেক সময় দেখা যায় বাবা মা অসুস্থ পরিবারে, তখন শিশুটি বাধ্য হয় কোনো কাজ করতে। তারপরে অনেক সময় বাবা মার বিচ্ছেদ হয়ে গেলে
শিশুকে কাজ করতে হয়। আরও কারণ আছে, যেমন ধরো যে শিশুদেরকে কিন্তু কম মজুরিতে দিয়ে কাজ করানো যায়, এই জন্য অনেক মালিক এবং অনেকে বাসাবাড়িতে এই শিশুদেরকে শ্রমিক হিসেবে নিয়োগ করে থাকে। তারপরে আরেকটা কারণ হচ্ছে যে ছেলে ও মেয়ে শিশুর প্রতি যে অভিভাবকদের একটা বৈষম্য আছে, এর ফলেও কিন্তু একজন শিশু, বিশেষ করে মেয়ে শিশু, শ্রমিকে পরিণত হয়। তো এই যে কথাগুলো বললাম যে শিশু শ্রমের কারণ, এটা কিন্তু তোমরা এই যে পরিবারের সদস্যদের আচরণ, এই ক্ষেত্রেও লিখতে পারো। আরও নিজের থেকে আরও কিছু লিখবে, তবে এইগুলি পরিবারের সদস্যদের আচরণ, এক্ষেত্রে কিন্তু এই পয়েন্টগুলো তোমরা লিখতে পারো। তো এই যে শিশু শ্রম, ঝুঁকিপূর্ণ শিশু শ্রম কিন্তু শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে। তারা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে না। তারা কি হয় যে যখন তারা দেখে যে একই বয়সী শিশু তার সামনে দিয়ে স্কুলে যাচ্ছে, তারপরে বাবা মার সাথে বেড়াতে যাচ্ছে, তখন তার মনে কি হয়, একটা মানসিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তখন সে কিন্তু তার মনের মধ্যে একটা কষ্ট হয়, তখন তার মধ্যে একটা হীনমন্যতার জন্ম নেয়, সে নিজেকে ছোট করে ভাবে, তার মধ্যে হীনমন্যতার সৃষ্টি হয়। ফলে কি হয়, সে অনেক সময় সে স্বাভাবিক আচরণ করতে পারে না। এভাবেই কিন্তু শিশুটা তার মানসিক বিকাশটা বাধাগ্রস্ত হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় সে এটাকে চেপে রাখতে পারে না, ফলে তার ভিতরে একটা হিংস্রতা, একটা ক্ষিপ্রতার জন্ম নেয়। সে পরবর্তীতে কিন্তু ভয়ঙ্কর রূপে আবির্ভূত হতে পারে। অনেক সময় সে ভয়ঙ্কর হয়ে যায় তার আচরণ। তো এই যে শিশুর, তারপরে তার এই যে শিশুশ্রম, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম করার কারণে কিন্তু শিশুর মধ্যে নানা রকম সংক্রামক রোগও হতে পারে। ফলে তার এইভাবেই দেখা যায় যে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে এবং মানসিকভাবেও সে অসুস্থ হয়ে যাচ্ছে। তো একটা শিশু যদি শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, তাহলে তো সে সমাজের জন্য ভালো কিছু, সমাজের উন্নয়নের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে না। তাহলে কি হবে, সমাজের টেকসই উন্নয়নও কিন্তু বাধাগ্রস্ত হবে। তো এই একটা পয়েন্ট আমি পড়লাম, শিশু শ্রম, যেটা নাকি না টেকসই উন্নয়নের ক্ষেত্রে অন্তরায়। তো এইটার যদি আমরা সমাধান করতে যাই, বা আমাদেরকে কি করতে হবে যাতে এই শিশু শ্রমটা আমরা বন্ধ করতে পারি, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে অনেকে পরিস্থিতির কারণে, দারিদ্র্যের কারণে আসে, আমাদের বাসা বাড়িতে কাজ করতে আসে, বা আমরা চোখের সামনে দেখি নানা ধরনের শ্রম তারা দিচ্ছে, তখন আমরা তাদের প্রতি একটু সহানুভূতিশীল হতে পারি। তাদেরকে আমরা কি করতে পারি, যেমন আমাদের বাড়িতে যদি একজন সহায়তাকারী থাকে শিশু, তাহলে আমরা তো তাদেরকে আমাদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করতে পারি। সে যদি একটু অসুস্থ হয়, আমরা তাকে কি করতে পারি, একটু চিকিৎসা সেবা দিতে পারি, একটু তার প্রতি সহানুভূতিশীল আচরণ করতে পারি। তাকে আমরা যেরকমভাবে জীবনযাপন করি, তাদেরকেও সেই সুযোগ সুবিধাগুলো দিতে পারি। কিছু কাজ তোমরা শিশুরা নিজেরা করে তাদেরকে বাড়িতে সহায়তাকারী যে শিশুটি রয়েছে তার উপর একটু কাজের চাপ কমিয়ে দিতে পারো। এইভাবে করে কিন্তু আমরা একটু শিশুদের সহায়তা করতে পারি। যদি একটা শিশু ভালো পরিবেশে গড়ে ওঠে, তাহলে তার শারীরিক ও মানসিক বিকাশও সুন্দরভাবে গড়ে উঠবে, এবং তখন সে কী করবে, তখন সে পরিবারের এবং সমাজের জন্য কিন্তু কিছু করতে পারবে এবং দেশের জন্য কিছু করতে পারবে। তো আমরা আলোচনা করলাম শিশু শ্রম। এরপরে শিশু শ্রম নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করব শিশু নির্যাতন। শিশু নির্যাতন, এই যে শিশু নির্যাতন, এটাও কিন্তু টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটা অন্তরায়। পরিবারে একটা শিশু বাবা মা ভাই বোনের আদর যত্নে কিন্তু বেড়ে ওঠে, কিন্তু অনেক সময় দেখা যায় যে সব শিশুর ভাগ্যেই সেরকম আদর যত্ন ভালোবাসা জোটে না। অনেক শিশু কিন্তু নির্যাতনের শিকার হয়, কোনো সামান্য কারণে বা বিনা কারণে পরিবারের সদস্যদের দ্বারা বা অন্যদের দ্বারা কিন্তু নির্যাতনের শিকার হয়। তাদের প্রতি যে উপহাস, তিরস্কার, গালমন্দ সহ শারীরিক ও মানসিক নির্যাতন যে চালানো হয়, সেটাই হচ্ছে শিশু নির্যাতন। তো এটা অবশ্যই একটা ঘৃণিত এবং গর্হিত কাজ। শিশুদের প্রতি যে বিরূপ আচরণ করা, সেটাকেই বলা হয় শিশু নির্যাতন। তো শিশু নির্যাতন কী কী কারণে ঘটে থাকে?
অনেক পরিবারে দেখা যায় যে বাবা মার মধ্যে সম্পর্কের অবনতি, মনোমালিন্য ঘটেছে বা ঝগড়াঝাটি হচ্ছে, তখন কি হয়, বাবা মার যে একটা ভিতরে যে একটা রাগ বা ক্ষোভ থাকে সেটার বহিঃপ্রকাশ ঘটে বাড়িতে যে সন্তান আছে সেই সন্তানের উপরে, অথবা যে সহায়তাকারী, বাড়ির কাজে যে সহায়তাকারী যে শিশুটি রয়েছে সেই শিশুটির উপর। তাছাড়া অনেক সময় বাবা মার বিবাহ বিচ্ছেদ বা ছাড়াছাড়ির মতো ঘটনার কারণে কিন্তু শিশুরা নির্দয় আচরণের শিকার হয়। আবার শিশুরা কখনো কখনো বড় ভাই বোনের কাছ থেকেও নির্যাতনের শিকার হয়। তারপরে হচ্ছে শিশুরা যেহেতু দুর্বল, তাই দেখা যায় যে কখনো কখনো শিশুরা প্রতিবেশীর সাথে অনেক সময় জায়গা জমি নিয়ে বিরোধ হয়, সেটার ক্ষোভের কারণেও শিশুদের উপর নির্যাতন করা হয়। অনেক সময় দেখা যায় যে শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানেও নির্যাতনের শিকার হয়ে থাকে। এইভাবে নানা কারণে শিশুরা নির্যাতিত হয়। এই যে শিশুর প্রতি যে এই নির্দয় আচরণ করা হয় বা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়, ফলে দেখা যায় শিশুর এই নির্যাতনের কারণে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। অনেক সময় দেখা যায় যে শিশুর কাছ থেকে মা বাবা অত্যধিক প্রত্যাশা করে যে সব ব্যাপারে তাকে অনেক ভালো করতে হবে, লেখাপড়ায় ভালো করতে হবে, গানে নাচে বিভিন্ন কর্মকাণ্ডে তাকে অনেক ভালো করতে হবে। এই জন্য কিন্তু শিশুর উপর অনেক মানসিক চাপ দিয়ে থাকেন অনেক সময় অভিভাবকেরা। এটাও কিন্তু শিশুর প্রতি শিশুর আচরণে একটা বিরূপ প্রভাব ফেলে, তার মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে। এটাও কিন্তু এক ধরনের শিশু নির্যাতন। তো এই যে শিশু নির্যাতন, এইটাকে আমাদেরকে প্রতিরোধ করতে হলে আমাদেরকে কি করতে হবে? শিশুর প্রতি আমাদের সদয় আচরণ করতে হবে। আজকের যে শিশু, কালকে ভবিষ্যতে সে একজন নাগরিক, ভবিষ্যৎ নাগরিক। তাহলে তার শৈশবকালটাকে সুন্দরভাবে যাতে সে বেড়ে উঠতে পারে, সেই জন্য তাকে কি করতে হবে? তাকে একটু স্বাধীনতা দিতে হবে। তার শারীরিক এবং মানসিক বিকাশটা যাতে সুন্দরভাবে গড়ে উঠতে পারে, সেই জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। এই জন্য শিক্ষক, বাবা মা এবং অভিভাবকদেরকেও এ ব্যাপারে সচেতন থাকতে হবে। শিশু অধিকারের প্রতি শিশু অধিকারের প্রতিও তাদের সচেতন থাকতে হবে। শিশু নির্যাতনের পরে আরেকটা ব্যাপার আছে, যেটা নাকি এই টেকসই উন্নয়নের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে শিশু পাচার। শিশু পাচার অনেক সময় আমরা সংবাদপত্রে দেখি অথবা মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা শুনি যে হারানো বিজ্ঞপ্তি। এইসব ছেলেমেয়েরা হঠাৎ হারিয়ে যায়, কোথায় যায়, কিভাবে কোথায় যায় তারা? তো এই যে অনেক সময় দেখা যায় যে এইসব হারিয়ে যাওয়া শিশু কিন্তু পাচার হয়ে যায়। শিশু পাচার একটা মানবাধিকার বিরোধী কাজ। শিশু পাচার হলো এক ধরনের অনৈতিক কাজ। যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বাণিজ্যিক উদ্দেশ্যে শিশুকে সকলের অগোচরে বা সকলের অলক্ষ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে, সেটাই হচ্ছে শিশু পাচার। তো এই শিশু পাচার তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে সাহায্য করে থাকে। অনেক সময় দেখা যায় যে কোনো কিছুর লোভ দেখিয়ে বা ছল করে, তারপরে হচ্ছে শিশু পছন্দ করে এমন কিছু বস্তু তাকে দেখিয়ে, তারপরে কখনো কখনো দেখা যায় ভয় দেখিয়ে অথবা মিথ্যা কথা বলে, এবং কখনো জোরপূর্বক অপহরণ করে এই শিশুদেরকে পাচার করা হয়। তো এই যে শিশুদের পাচার করে কিন্তু তাদেরকে অনেক সময় দেখা যায় যে পাচারকারীরা তাদেরকে এক দেশ থেকে আরেক দেশেও পাঠিয়ে দেয়। তো এইটা কেন করা হয়? অনেক সময় দেখা যায় যে পাচারকারী শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হয়। তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শিশুদেরকে উটের জকি হিসেবে ব্যবহার করার জন্য পাচার করা হয়। এই উটের জকিটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে একটা প্রতিযোগিতা হয়, উট দৌড়ের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় উটের পিঠে যদি একটা ছোট্ট শিশুকে বেঁধে দেওয়া হয়, তাহলে যখন উট দৌড়াতে থাকবে তখন কিন্তু এই শিশুটা চিৎকার করে কাটতে থাকে ভয়ে, এবং উটের দৌড়ানোর গতি তখন
তখন আরও বেড়ে যায়। এভাবেই একটা উট যত দৌড়াবে ততই সে প্রতিযোগিতায় ভালো একটা অবস্থানে যাবে বা জয়লাভ করবে। এই জন্য শিশুদেরকে যে এই উটের পিঠে যে বেঁধে দেওয়া হয় এটাকে বলে জকি, উটের জকি। তো শিশুদেরকে উটের জকি হিসেবে ব্যবহার করা হয়, এই জন্য শিশুদেরকে পাচার করা হয়। তো এই যে শিশুদেরকে কেন পাচার করা হয়, এর কারণ কি? অনেক সময় দেখা যায় যে অভিভাবকদের অসচেতনতা, মা বাবা এবং অভিভাবকদের অসচেতনতার কারণে শিশুরা পাচার হয়ে যায়। কখনো কখনো দেখা যায় যে দরিদ্র পিতামাতা সন্তানকে লালন পালন করতে তারা অক্ষম, তারা সময় দিতে পারেন না, খোঁজখবর নিতে পারেন না, ওই ধরনের শিশুরা পাচার হয়ে যায়। তারপরে হচ্ছে অনেকে আবার চাকরির আশায় তারা পাচারকারীদের হাতে তুলে দেয় শিশুদের। এগুলো কারণে আবার অনেক শিশু আছে যাদের অভিভাবকই নাই, তারা অসহায়, এই ধরনের শিশুদেরকেও পাচার করা হয়। এরপরে আমরা যেটা আলোচনা করব যে এই যে শিশুরা যখন পাচার হয়ে যায়, এইসব শিশুদের তারা বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়, ফলে দেখা যায় যে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়, তারা ক্ষতিগ্রস্ত হয়, অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয় তারা। অনেক শিশু নানা অপরাধে জড়িয়ে পড়ে। এই বিষয়ে এই জন্য বাবা মা এবং অভিভাবক এবং সমাজের সবাইকে সতর্ক থাকতে হবে। এবং যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, এই ধরনের প্রতিষ্ঠানে সবাইকে সচেতন থাকতে হবে যাতে কেউ আর এই ধরনের পরিস্থিতির শিকার না হয়, কোনো শিশু যাতে পাচারকারীর কবলে না পড়ে। এই জন্য আমাদের সবাইকে, সমাজের সবাইকেই সচেতন থাকতে হবে। এবং এই ব্যাপারে শিশুদেরকেও নিজেদেরকেও সচেতন থাকতে হবে যে কেউ ডাকলেই আমরা যাব না, কেউ কোনো কিছু দিবে বা কোনো জায়গায় নিয়ে যাবে, বাবা মার কথা বলে মিথ্যা প্রলোভন দেখিয়ে অনেক জায়গায় নিয়ে যেতে চায়, এগুলো থেকে শিশুদেরকে নিজেদেরকেও বিরত থাকতে হবে। তো এই যে তাহলে আমরা অনেকটাই শিশু পাচার প্রতিরোধ করতে পারবো। আর শিশু পাচার প্রতিরোধ করতে পারলে শিশুরা যার যার সুন্দর পরিবেশে লালিত পালিত হবে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ খুব সুন্দরভাবে গড়ে উঠতে পারে। কারণ তাহলে তারা সমাজের একটা উন্নয়নের ক্ষেত্রে তারা অবদান রাখতে পারবে। টেকসই উন্নয়নের ক্ষেত্রে তারা একটা সম্পদ হয়ে উঠতে পারে। তাদের উন্নয়ন যদি বাধাগ্রস্ত হয়, তাদের শারীরিক ও মানসিক উন্নয়ন যদি বাধাগ্রস্ত হয়, তাহলে কিন্তু টেকসই উন্নয়নও বাধাগ্রস্ত হবে। তো তোমাদের এই অধ্যায়ে যেগুলো বিষয় আছে যে টেকসই উন্নয়নের ক্ষেত্রে কি কি আচরণগুলো অন্তরায় এবং পরিবারের সদস্যদের আচরণ কি কি আচরণ টেকসই উন্নয়নের ক্ষেত্রে অন্তরায়, সেগুলো কিন্তু আমি নিয়ে আলোচনা করলাম। এবং তোমরা যদি এই দুটো পার্ট আরেকটু ভালো করে পড়ো, তোমরা নিজেরাও আরও কিছু জানতে পারবে এবং সুন্দর করে অ্যাসাইনমেন্টটা লিখতে পারবে। ব্যক্তিগত মতামতের ক্ষেত্রে তোমরা নিজেদের এই বইয়ের সাহায্য ছাড়াও কিছু নিজেদেরও কিছু অভিজ্ঞতার কথা লিখতে পারো। তারপরে হচ্ছে উপসংহার লিখবে। আশা করি তোমরা যদি অধ্যায় দুটো নিজেরা একটু ভালো করে পড়ে তারপরে যদি অ্যাসাইনমেন্টটা লিখো, তোমরা একটা সুন্দর অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আশা করি তোমরা খুব সুন্দর একটা অ্যাসাইনমেন্ট উপস্থাপন করে জমা দিতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।